তাই প্রশাসনিকভাবেও কিন্তু জামায়াত ইসলামী তার শক্ত অবস্থান ইতিমধ্যে নিশ্চিত করেছে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান নাকি নাহিদ ইসলাম। পোস্টাল ভোটের যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু এক ধরনের বিতর্কের মুখে ইতিমধ্যে পড়ে গেছে এবং এই জায়গাটি যদি গণনার জায়গায় সম্পৃক্ত হয় তাহলে সেখানেও জামাত এগিয়ে থাকবে। নির্বাচন নিয়ে এক ধরনের বড় প্রশ্নসূল কিন্তু মুখোমুখি হতে হচ্ছে ডক্টর ইউনূসকে। বলা যায় 14 কিংবা 18 এবং 24-এর এইরকমই একটি নির্বাচন হতে যাচ্ছে। জয় লাভ করবে বিএনপি না জামায়াত ইসলামী। ভারত বাংলাদেশকে ঘিরে এক ধরনের রাজনীতি সক্রিয় আছে, যুক্তরাষ্ট্রের এক ধরনের রাজনীতি বাংলাদেশকে ঘিরে আছে। এই আইন শৃঙ্খলার ফাঁক ফোকরেই আওয়ামী লীগকে ফেরাতে সাহায্য করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, শুনতে কিংবা দেখতে পারেন, আবার চাইলে এড়িয়েও যেতে পারেন। সাইড টকের আজকে তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আমি নিহার সরকার অঙ্কুর। নির্বাচন আসলেই ক্ষমতার প্রশ্ন চলে আসে। কে বসতে যাচ্ছে ক্ষমতায়, কে বা বসবে প্রধানমন্ত্রীর চেয়ারে, আর কেই বা হবে বিরোধী দলীয় নেতা কিংবা নেত্রী। তবে এখন এই সময়ে এসে বিরোধী দলীয় নেত্রী হবার শব্দটির জো বোধহয় ফুরিয়েছে বাংলাদেশে। কেননা এই মুহূর্তে যদি বলা যায় যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, সুতরাং আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। অন্যদিকে সদ্য প্রয়াত হয়েছেন বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া এবং এই সময় এসে এখন প্রশ্ন উঠেছে তাহলে কি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান নাকি নাহিদ ইসলাম। কেননা জামাত এবং বিএনপি এক সময়ের মিত্রশক্তি আজ কিন্তু প্রতিপক্ষের জায়গায় দাঁড়িয়ে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে। একদিকে বিএনপির সঙ্গে তার যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো রয়েছে, অন্যদিকে জামায়াতের নেতৃত্বে এনসিপি সহ বেশ কিছু যদি বলা যায় 10টি দল তারা কিন্তু রয়েছে আগামী নির্বাচনের প্রতিযোগিতার মধ্যে। যে নির্বাচনে প্রশ্ন উঠছে বিএনপি যেমন ক্ষমতায় নিশ্চিত বসে যাচ্ছে, যেমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল, কিন্তু পরিস্থিতি নির্বাচন ইঞ্জিনিয়ারিং এইরকম টার্মগুলো যখন আসতে শুরু করেছে তখন কিন্তু সেই জরিপের মতো করেই বিএনপিকে ধরে ফেলেছে কিংবা বিএনপিকে ছাপিয়ে গেছে জামায়াত ইসলামী। খুব কল্পনার জায়গা থেকে উঠে যখন আমরা যদি আবার একটু রিকল করি, যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছিল তখন সবাই এক ধরনের ভাবছিল যে ছাত্র দল কিংবা অন্যরা আসলে ছাত্র সংসদগুলো নির্বাচিত হতে যাচ্ছে, হয়তোবা ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের শিবির তারা কিন্তু হয়তোবা কিছু ভোট পেতেও পারতো ভালো, এরকম একটি প্রস্তাবনা ছিল। কিন্তু দেখা গেছে এক ধরনের বিপরীত চিত্র। এমনকি আসন্ন জাতীয় নির্বাচনে কিন্তু সেই দায় কখনোই সেটি কিন্তু এড়িয়ে ভাবনার কোনো বিকল্প সুযোগ আমরা দেখছি না। তবে বিএনপি যে যে জায়গাগুলোতে পিছিয়ে রয়েছে এবং যে জায়গাগুলোতে জামায়াত এগিয়ে রয়েছে সেটি যদি এক নজরে বলতে চাই, শুরুতেই বলতে হবে বিএনপি তার যে নির্বাচনী জায়গার বিপরীতে জামায়াতের রাজনৈতিক কৌশলের কাছে এক ধরনের কিন্তু কোণঠাসা অবস্থায় রয়েছে। যদি লক্ষ্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জামায়াতের ব্যাপক পরিমাণ নেটওয়ার্কিং ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। অন্যদিকে দ্বিতীয় দফায় যদি আমি আলোচনা করতে যাই, প্রশাসনিকভাবেও কিন্তু জামায়াত ইসলামী তার শক্ত অবস্থান ইতিমধ্যে নিশ্চিত করেছে। প্রবাসীর ভোটার যেগুলো রয়েছে, প্রবাসী ভোটার যারা রয়েছেন আমাদের, তাদের এইবারের নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্তি করায় কিন্তু জামায়াত ইসলামী শুরু থেকে খুব প্রবলভাবে সক্রিয় ছিল এবং এটির সুফল কিন্তু যদি বলা যায় জামাত এনসিপি তাদের ঘরেই যাবে একদম সুস্পষ্টভাবে। ইতিমধ্যে বেশ আলোচনা কিন্তু উঠে আসছে, বিভিন্ন অভিযোগ অনিয়ম সমালোচনার জায়গায় কিন্তু তৈরি হচ্ছে। ব্যালটের পেপারের ছবি প্রকাশ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই, এমনকি বাংলাদেশে থেকেও ব্যালট পেপারের সেই ছবিগুলো প্রচার পেয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে। সুতরাং এক ধরনের অনাস্থার জায়গা কিন্তু এই পোস্টাল যে ব্যালট পেপারগুলো রয়েছে, পোস্টাল ভোটের যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু এক ধরনের বিতর্কের মুখে ইতিমধ্যে পড়ে গেছে এবং এই জায়গাটি যদি গণনার জায়গায় সম্পৃক্ত হয় তাহলে সেখানেও জামাত এগিয়ে থাকবে। এখন আসি জাতীয় নির্বাচনে সারা দেশের 300 আসনের যে প্রতিযোগিতার কথা যদি বলা যায়, লক্ষ্য করবেন সবচেয়ে আলোচনায় চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সরাসরি জামায়াত ইসলামকে খারিজ করে দিয়েছে।
খারিজ করে দিয়ে তারা স্বতন্ত্রভাবে এককভাবে আসলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং যদি বলা যায় জামায়াত প্রশ্নে ইসলামী আন্দোলন কিন্তু ঠিক শুরু থেকেই তাদের অবস্থান খুব স্পষ্ট করে গেছিল এবং ঘোরতর জামাত বিরোধী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা চরমোনাই পীর সাহেব তারা কিন্তু ওয়াজগুলো থেকে বক্তব্য সব জায়গায় দিয়েছে। কিন্তু 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ের এই ইসলামী আন্দোলনের বক্তব্যগুলো অনেকটাই আসলে ভিন্ন চিত্র দেখাচ্ছিল। ব্যক্তিগতভাবে আমি যদি মনে করি, আমি চরমোনাই সাহেবের ইন্টারভিউ করেছিলাম, তার ভাইয়ের ইন্টারভিউ আমি করেছি। সেই ইন্টারভিউ নিতে গিয়ে আমি যখন কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা কিন্তু জামাত প্রশ্নে ঘোরতর বিরোধ তাদের মধ্যে রয়েছে। তবে তারা চেয়েছিল ইসলামিক দলগুলোর ঐক্য। সেই ইসলামিক দলগুলো চরমোনাইয়ের নেতৃত্বে একটি ঐক্যের কথা বলেছিল এবং তারা বলেছিল জামায়াতের ইসলাম মানে ইসলাম নয়। কথাগুলো কিন্তু হয়েছিল এবং জামাতের 71 প্রশ্ন নিয়ে ইসলামী আন্দোলন এক ধরনের অবস্থান তারা জানিয়েছিল। এবং সবশেষ যেটা আমি পূর্বে বলেছিলাম, এখনো বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পূর্বের যে অবস্থান সেই অবস্থানে কিন্তু ফিরে এসেছে। সেটি হতে পারে নির্বাচনের আসন বন্টনের সমঝোতা সঠিকভাবে না হওয়ার কারণ হতে পারে, সেটা ভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে জামায়াতকে ছেড়ে দিয়েছে ইসলামী আন্দোলন এবং সে কারণে সঙ্গে থাকছে না। কিন্তু ভোট কিন্তু এখন আর সেই আলোচনার জায়গাটিতে আসল ভোট হবে কি নকল ভোট হবে সেই আলোচনার প্রশ্ন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা জেনে থাকবেন আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে 2014 সালের নির্বাচন, 2018 এবং 24, গত পর্বে বলেছিলাম এই 3টি নির্বাচনের কথা। 3টি নির্বাচন যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়া কিন্তু আমরা শুরু থেকে আমরা জেনে আসছিলাম যে কারা আসলে বিজয়ী হয়েছে। 2014 সালে একদম বিনা ভোটেই কিন্তু 154 জন এমপি কিন্তু নির্বাচিত হয়ে পড়েছিলেন এবং 18 সালে লক্ষ্য করেন তাদের নিজেদের মধ্যে প্রার্থী এবং 18 সকল দল রাজনৈতিক অংশগ্রহণ করলো, এক ধরনের যে মেকানিজম হয়েছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। এমনকি 24 সালের ইলেকশনেও কিন্তু একই নিজেদের মধ্যেই নির্বাচনটা হয়েছে। ঠিক এই নির্বাচনটিকেও যেদিকে যাচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক হিসেবে ইতিমধ্যে ডক্টর ইউনূসের দিকে বহু কেন্দ্রিক চাপ আসতে শুরু করেছে এবং এই নির্বাচন নিয়ে এক ধরনের বড় প্রশ্নসূল কিন্তু মুখোমুখি হতে হচ্ছে ডক্টর ইউনূসকে এবং যথেষ্ট প্রশ্নবিদ্ধ আয়োজন কিন্তু পথে হাঁটছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন কমিশন। এবং প্রশ্ন উঠতেই পারে, তবে বিএনপি যে কোনো মূল্যে নির্বাচনটি চাচ্ছে সেটি যেমন স্পষ্ট, ঠিক তেমনিভাবে অস্পষ্ট স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া। তবে এটি স্পষ্ট করে আমি যদি বলি বা আমার যতটুকু বিশ্লেষণ বা যতটুকু দেখছি, এই নির্বাচনটি এই 2000 যদি বলা যায় 14 কিংবা 18 এবং 24-এর এই রকমই একটি নির্বাচন হতে যাচ্ছে। কারণ এখানে বড় কোনো প্রতিদ্বন্দ্বী যদি বলা যায়, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, আর অন্যদিকে এই নির্বাচনের পরিস্থিতি নিয়ে এক ধরনের ঘোলাটে জায়গা যেহেতু তৈরি হচ্ছে, সুতরাং সেই হিসেবে যে সেই হিসেবে কিন্তু আসলে বড় রকমের পরিবর্তন কিংবা বড় রকমের মানে নির্বাচনের ভিন্নতা নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন জাগেনি। সুতরাং এই নির্বাচনকে ঘিরে যে জিনিসটি সবচেয়ে বড় আলোচনায়, যে কে ক্ষমতায় যাচ্ছে, অনেকেই বলছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যক আসন বিজয়ী লাভ করবে এবং ব্যাপক ভোটের ব্যবধানে করবে। কিন্তু আমি এই মুহূর্তে এসে যা দেখছি, যা পর্যালোচনা, আমার কাছে মনে হচ্ছে যে চিত্রটি এমন নাও হতে পারে। অবাক হতেই পারেন, চিত্রটি এমন নাও হতে পারে যদি ইঞ্জিনিয়ারিং হয় নির্বাচনে। তবে মনে রাখবেন গণেশ উল্টে যেতে পারে। সেই গণেশটা কীরকম? সেই গণেশের বিপরীতে বিএনপির জায়গায় সেখানে জামায়াত ইসলামী আসতে পারে। তবে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেই আলোচনা যদি ফেয়ার ইলেকশন করতে, আমি একদম স্পষ্টভাবে বলতে পারি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে বিচারহীনতার জায়গা কিংবা আইন শৃঙ্খলার কঠোর নজরদারি করতে ইতিমধ্যেই প্রশাসন ব্যর্থ, মব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, সব রকমের ব্যর্থতা এই অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে। ঠিক তেমনিভাবে এই শক্তি নিয়ে, এই সাহস নিয়ে কিংবা এই সক্ষমতা নিয়ে কি আসন্ন জাতীয় নির্বাচনে তারা পারবে? বড় রকমের সংকট তৈরি হতে যাচ্ছে দেশে। তবে আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচনের যে জায়গাটি, আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম পার্সোনাল আইডিতে কিন্তু স্ট্যাটাস দিয়ে বারবারই বলছিলাম যে নির্বাচন আমি দেখছি না। আমি অনেক দিন আগে থেকেই বলছি, আমাকে অনেকেই ফোন করেন নির্বাচন কিন্তু আমি দেখছি না। আমি এখনো একই কথা বলবো যে নির্বাচনের আমি দেখছি না। তবে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে অনেক ধরনের সমালোচিত নির্বাচন, যেখানে আমরা যেমন 24-এর নির্বাচন, 18 নির্বাচন, 14 নির্বাচনকে যেরকম নির্বাচন বলি তার থেকে খুব খারাপ একটি নির্বাচনের দিকে হয়তো আমরা যাচ্ছি। এবং সেই নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে সেই নির্বাচনে জয় লাভ করবে বিএনপি না জামায়াত ইসলামী। আপনারা আগেই ধরে রাখতে পারেন। হয়তো বা আমি কথাটি বলতে পারি না, এটি তো আসলে মানে
কোনো ধরনের মানে দৈবচয়ন না। তো এটি আমার অবজারভেশন। যদি ইঞ্জিনের মেকানিজম হয় সেক্ষেত্রে জামাত ক্ষমতা আসা অস্বাভাবিক কিছু না। কারণ মনে রাখবেন, ভারত বাংলাদেশকে ঘিরে এক ধরনের রাজনীতি সক্রিয় আছে, যুক্তরাষ্ট্রের এক ধরনের রাজনীতি বাংলাদেশকে ঘিরে আছে। ভারত বাংলাদেশকে নিয়ে যে স্বার্থের জায়গাটা ভারতের রয়েছে, কর্তৃত্ববাদীর যে ভাবনাটা এবং জায়গাটা, সেটি একমাত্র সম্ভব লালন করা সম্ভব একমাত্র আওয়ামী লীগের সময়। ভারতের আধিপত্যটা চরম রকমের উপরে উঠেছে, ঠিক যেমন সত্য, ঠিক তেমনিভাবে জামাত ইসলাম আসলে এক ধরনের ধর্মীয় নেরেটিভ দেখানো হবে বাংলাদেশকে, যে নেরেটিভে বাংলাদেশকে বহির্বিশ্বের এক ধরনের ট্রিটমেন্ট দেখানো হবে, এবং যে ট্রিটমেন্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরবে। এবং এই আওয়ামী লীগ ফেরাটা সময় বোধহয় বেশি দূরে নেই, কেননা যে প্রক্রিয়ায় আমাদের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, সেই আইন শৃঙ্খলার ফাঁক ফোকরেই আওয়ামী লীগকে ফেরাতে সাহায্য করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে।